ফ্রান্স এমন একটা দল আপনি চাইলেও তার বিপক্ষে অঘটন ঘটাইতে পারবেন না। ব্রাজিল যদি হেরে যেত আপনার আমার রুটি রোজগারের সমস্যা হয়ে যেত। প্রথমার্ধে ব্রাজিলের খেলা আপনি দেখেন, প্রথমার্ধে ব্রাজিলের খেলা ক্লুলেস। জাপান এখনও না মেন্টালি বড় দল হইতে পারে নাই। এক গোল কখনোই আপনাকে লিড দেয় না। যখন এন্দ্রিককে নামানো হলো তখনই কিন্তু খেলার মোমেন্টাম এবং গিয়ারটা শিফট হয়েছে। পর্তুগাল এটা খারাপ করছে, ভালো করছে, কিন্তু মরক্কো কিন্তু একটা পেইসে আছে। ক্রিস্টিয়ানো রোনালদো হ্যারি কেইনকে হাইলি রেট করেছেন, তারা একটা ইন্টারভিউতে দেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফেস প্রেজেন্স ডাবল ট্যাকেলে। সাথে আছি আমি মাজুল ইসলাম, আর আমার সাথে আছেন হাসান মাহাদি। মাহাদি ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। 3টা ম্যাচ, কি ম্যাচ হয়েছে! মানে সবাই হয়তো প্রত্যাশা করেছিল একটা বা দুইটা ম্যাচ খুব ভালো হবে, জার্মানি জিতে যাবে, ব্রাজিল জিতে যাবে, কিন্তু 3টা ম্যাচে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রাইট। আপনি কোন ম্যাচে শুরু করবেন? ইন জেনারেলি আসলে ব্রাজিল জাপান ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি ওভার হাইপড আমি যদি বলি এটা ছিল, কারণ একদিকে এশিয়ার জাপান, অন্যদিকে বাংলাদেশের আরেকটা পপুলার দল ব্রাজিল। তো এই ম্যাচটা নিয়ে সবার দৃষ্টি ছিল। ম্যাচটা শুরু হয়েছিল গতকাল রাত 11টায়, খুব ভালো টাইম দেখার জন্য, প্রপার টাইম। সবাই অফিস টফিস শেষ করে বাসায় গিয়ে রাতের ডিনারটা করে তারপরে খেলা দেখতে বসেছে। সেই জায়গা থেকে এই ম্যাচটাই বাকি দুই ম্যাচের তুলনায় আসলে বেশি আলোচনায়, কারণ বাংলাদেশের অ্যাট্রাকশনের সেন্টারে এই ম্যাচটা ছিল। সো ব্রাজিল বেটার টিম, বড় দল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা জিতেছে। আমি মনে করি যে এই ম্যাচটা ব্রাজিল জেতাটা ডিজার্ভ করতো এবং ডিজার্ভিং টিমই জিতেছে। কোথায় ভুল করেছে? জাপান স্কোর করলো, তারা লিড ধরে রাখছিল, 1-1 ছিল, তখনও মনে হচ্ছে ম্যাচটা ভালো হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তারা হেরে গেল। মানে আপনার কি মনে হয় যে কোন জায়গাতে তারা ভুল করেছে? আপনি একটা জিনিস যদি দেখেন, জাপানের যিনি কোচ হাজিমে মরিয়াসোর বেসিক খেলার ট্যাকটিক্সটা কীরকম, 3-ম্যান ব্যাকলাইন করেন, মিডফিল্ডে 4 জন এবং আফ্রন্টে একদম উপরে একজন রেখে বাকি দুজনকে একটু নিচের দিকে রাখেন। আপনি যদি ধরেন যে 3-4-3 ক্লাসিক একটা ফরমেশনে তিনি করেন, মিডফিল্ডটাকে একটু ওভারলোড রাখেন 4 জন দিয়ে, অপোনেন্টের যে অ্যাটাকগুলো আসে সেটাকে মিডে ব্লক করা তিনি চেষ্টা করেন। আর যখন আপনার ডিফেন্সিভ ট্রানজিশন আসে তখন দুজন ফুল ব্যাক আসলে নিচের দিকে নেমে এসে ব্যাকলাইনটাকে 6 জনের করে ফেলে। এবং জাপান শুরু থেকে তার যে, আমরা সবসময় বলি না যে সুপার কম্পিউটারে যেভাবে আসলে প্লে স্টেশনে খেলি, ওইভাবে প্লে স্টেশনে জাপানের গেমটাকে সেট করা থাকে। তারা কিন্তু প্রথমার্ধে সেই কাজটা অলমোস্ট করতে পেরেছে। সানো প্রথমে দারুণ একটা গোল করেছে, সেটা সম্ভবত আপনার মাঝমাঠ থেকে ব্রাজিলিয়ান একটা পজিশন লুজ করার পরে সেখান থেকে সানো বলটা নিয়ে একা 20 ফিটের মতো রান করেছে, এন্ড দেন দারুণ ফিনিশ করেছে। আলিসন বেকারের কিছুই করার ছিল না, বিকজ সেখানে গ্যাব্রিয়েল মাগালেসের কারণে আশাও করে না, আর গ্যাব্রিয়েল মাগালেসের কারণে তার ভিশনটা একদম টোটালি ব্লক ছিল, আর খুব নিখুঁত একটা ফিনিশিং। তো জাপান 1-0 লিড নেওয়ার পরে বেসিক্যালি জাপান যেটা করেছে সেটা হচ্ছে সে লো ব্লক করেছে। মানে হচ্ছে একটা গোল দিয়ে ফেলেছি, মানে হচ্ছে এখন এই গোলটাকে ডিফেন্ড করব, এটা করে করে সে কিন্তু অভ্যস্ত, সে জানে। প্রথমার্ধে ব্রাজিলের খেলা আপনি দেখেন, প্রথমার্ধে ব্রাজিলের খেলা ক্লুলেস। নিজেরা নিজেদের গায়ে বল মেরেছে, নিজেরা নিজেদেরকে ট্যাকেল করেছে, মানে একদম অগোছালো। এবং প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র, যিনি হচ্ছে কি প্লেয়ার, একটা ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো প্লেয়ার আসলে এই দলে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র। আপনি 1 ভার্সেস 1, 1 ভার্সেস 2, আপনি সেকেন্ড হাফে যদি দেখেন জাপান ভিনিসিয়াসকে ডাবল ডিফেন্ডিং করেছে, দুজন ডিফেন্ডার অ্যাট এ টাইম তাকে মার্ক করছে, কিন্তু তারপরও সেখান থেকে নাটমেক করে বেরিয়ে গেছেন। মানে গোলটা হতে পারতো, রাইট, যেটা হচ্ছে জিয়ান সুজুকির হাতে লেগেছে, জিয়ান সুজুকির হাতে লেগে বারে লেগেছে, নাহলে ওইখানে কিন্তু খেলাটা মোটামুটিভাবে শেষ হয়ে যেতে পারতো। জাপান যে ভুলটা আমি বলবো না, মানে ট্যাকটিক্যালি তারা যেই কাজটা করতে চেয়েছে সেটা করতে পারে নাই। কেন করতে পারে নাই তার অন্যতম কারণ হচ্ছে জাপান প্রত্যেকটা ধাপে ধাপে লো থেকে আরো লো গিয়েছে। লাস্ট মোমেন্টে এমন একটা জায়গায় গিয়েছে যে 6 ইয়ার্ড যে বক্সটা থাকে, সেই 6 ইয়ার্ড বক্সের কাছাকাছি তার ডিফেন্স লাইনটাকে সেট করেছিল। অত ভেতরে ঢুকে গেলে আপনি আর পারবেন না, বিকজ তখন দুটো উইংয়ে কিছুটা স্পেস তৈরি হয়েছিল এবং ব্রাজিলিয়ান প্লেয়াররা সেখান থেকে প্রচুর পরিমাণে বল এরিয়ালি সাপ্লাই দিচ্ছিল, এবং যেটার ফল আমরা দেখেছি কাসিমিরো গোলটা করেছে। কারণ ওরকম জায়গা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের এই লাস্ট সিজনে আমরা দেখেছি তিনি একাধিক গোল করেছেন এবং তার চিরচেনা ট্রেডমার্ক গোল এটা। আপনি কাসিমিরোকে জায়গা দিবেন, কাসিমিরো গোল করবেন না, আপনি হাইটে তার ধারে কাছে যেতে পারবেন না, সেখানে আপনি আরো গোল একদম মানে গোল পোস্টের কাছে ঘেসে থাকবেন, তখন তো স্পেস যদিও ব্লক থাকে কিন্তু গোল করার অপরচুনিটি বেড়ে যায়, সেটাই কিন্তু স্পেশালি এরিয়ালি বাড়ে। হয়তোবা নিচে সেইভাবে তৈরি হবে না, কিন্তু এরিয়ালি বাড়বে। মানে আপনি যখন সুযোগ দিচ্ছেন, এটা তো জানা কথা যে ব্রাজিল যখন পিছিয়ে থাকবে, এটা নকআউট পর্বের ম্যাচ,
আপনি যখন 6 ইয়ার্ডের আশেপাশে আসবেন ওরা তো বারবার অ্যাটাক করবেই, এক্স্যাক্টলি অ্যাটাক করবে, করবে এটা তো এবং ছেড়ে দিবে না। আপনি যখন দেখেন যে লুকাস পাকেতাকে তুলে নিয়ে যখন এন্ড্রিককে নামানো হলো তখনই কিন্তু খেলার মোমেন্টাম এবং গিয়ারটা শিফট হয়েছে। Shift হয়েছে। মার্টিনেলি চারজন, নামার পরও change হয়েছে। মার্টিনেলি তো আরেকটু পরে আসলেন, এসেছে, চারজন অ্যাটাকার এট এ টাইম খেলছিলেন, ভিনিসিয়াস জুনিয়র, রায়ান, এন্ড্রিক এবং পরবর্তীতে মার্টিনেল্লি বলেন অথবা কুনিয়ার জায়গায় তো মার্টিনেল্লিকে নামানো হয়েছে, কুনিয়াও যখন ছিলেন। একটা চারজনের অ্যাটাক লাইন যখন তৈরি হলো তখন ফুল প্রেশার, এবং কার্লো আনচেলত্তি বড় কোচ, তিনি জানেন যে এই সময় আসলে কাজটা কি। জাপান যেটা করেছে গোলটা দেওয়ার পরে তারা যে আপনার প্রেসিংটা করছিল মিড ব্লকে বা মাঝমাঠ থেকে প্রেসিংটা করছিল, সেই প্রেসিংটা তখন ছেড়ে দিয়ে প্রেশারটা কমিয়ে দিয়েছে ব্রাজিলের উপর থেকে, ব্রাজিলকে মাঝমাঠে স্পেসটা তৈরি করে দিয়েছে। সেই স্পেস থেকে ব্রাজিল হয়তোবা জাপান চিন্তা করেছিল যে ডিফেন্স লাইনের স্পেসগুলোকে বন্ধ করব, পকেটগুলোকে আটকে রাখবো, কিন্তু যখন আপনার হাতে একজন ভিনিসিয়াস থাকে উনি তো পকেট তৈরি করে নেবেন। পাকেতা ট্রাই করেছে, আপনার একটা গোল তো হতেই পারতো, ব্রুনো গিমারেইশের একটা হেডার যেটা একদম গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে, সুজুকির পরে আপনার ডিফেন্ডারও সেটাকে ক্লিয়ার করেছে, গোল ব্রাজিলের আগেই হতে পারতো। Right. জাপানের যদি আপনি ভুল বলেন আমি বলবো যে গোলটা, এক গোল কখনোই আপনাকে লিড Safe দেয় না, না, right. এটা সেফ না। Safe না। মিনিমাম 2টা গোল করার পরে তারপরে আপনি আপনার ডিফেন্স যতখানি সলিড করার করেন, কিন্তু আরেকটা গোল নিশ্চিত করেন যে আপনি গোলটা দিচ্ছেন। যদি গোল না দেন তাহলে গোল খান, বাট দেওয়ার চেষ্টা করেন। Right. সেই কাজটা জাপান করে না, Exactly. জাপান সেটা না করেই সম্ভবত ম্যাচটা হেরেছে। এবং একটা জিনিস একটু মনে করি, মানে আপনি যদি ভুলে না যান, 2018 সালের নকআউট, 2018 সালের নকআউট, তখন নাসের শার্ডলি বেলজিয়ামের, জাপান 2-0 লিড করছিল ম্যাচটা, সেখান থেকে 2 গোল শোধ করেছে বেলজিয়াম। তারপরে একদম লাস্ট মোমেন্টের 18 সেকেন্ডের মধ্যে নাসের শার্ডলির একটা দারুণ গোল, এবং জাপান কিন্তু সেই নকআউট থেকে বিদায় নিয়েছিল। right, জাপানকে এখন হিসাব করতে হবে যে কেন তারা এক্সট্রা টাইমের কয়েক সেকেন্ড খেলা বাকি থাকা অবস্থায় গোল খায়, যেটা মার্টিনেল্লি করেছেন। ওটা জাপানের ডিফেন্সের ভেতরে, মানে আপনার বড় বক্সের ভেতরে, রাইট, পেনাল্টি এরিয়ার ভেতরে বলটা, জাপানের ডিফেন্ডার বলটাকে ক্লিয়ার করলেন না, ক্লিয়ার না করে ওইখানেই উনি ব্যাক পাসে ট্রাই করতেছিলেন, একটা কেমন জানি ক্লামজি সিচুয়েশন তৈরি করে ফেলেন, সেখান থেকে তো বেসিক্যালি গোলটা Right, হলো। right, right. তো ওইখানে জাপানের আর কয়েক সেকেন্ডের খেলা বাকি, মানে 40 সেকেন্ডের মতন বাকি ছিল, বলটাকে লম্বা করে সামনে বের বের করে করলেই দেওয়া। হতো। জাপান সেটা করলো না, এবং জাপানকে আমরা যেই ম্যাচগুলোতে দেখি যে তারা যখন 1-1 এর ড্রতে থাকে তখন লাস্ট 10 মিনিটস অর 7 মিনিটস তারা একটা হিউজ প্রেসার তৈরি করে অপোনেন্টের গোল মুখে। গতকালকে সেই জিনিসটা টোটালি মিসিং। সোফার জাপানের যে কটা ম্যাচ দেখেছি, এটা চতুর্থ ম্যাচ ছিল গ্রুপ পর্বের 3টার, এটা সবচাইতে বাজে ফুটবল দেখেছি জাপানের কাছ থেকে এই ম্যাচে। রাইট। আনচেলত্তি, নেইমার, আমি যে আলাদা করে দুজনকে পয়েন্ট আউট করি, আপনি তাদের ভূমিকা কিভাবে দেখেন? মানে আনচেলত্তির এই যে চেঞ্জ করা মার্টিনেলিকে, নেইমারকে না নামানো, হয়তোবা স্লো হতে পারতো, ইনজুরি কনসার্ন হয়তো থাকতে পারতো, এবং নেইমার খেললেন না, থাকলেন না, এই দুটো যদি আলাদাভাবে বলেন একটু। আমার কাছে মনে হয়েছে কার্লো আনচেলত্তি, এটা ম্যাচের আগে আলোচনা করছিলাম যে যদি 60-65 মিনিটস পর্যন্ত ব্রাজিল গোল করতে না পারে তাহলে নেইমারকে অন্ততপক্ষে আধা ঘন্টার জন্য কার্লো আনচেলত্তি মাঠে নামাবেন। যদি ওরকম হয়ে যায় যে ব্রাজিল সমান সমান গোলে আছে অথবা ব্রাজিলের লিডে আছে, তাহলে নেইমারকে এই ম্যাচে দেখবো না। এটা আমি ম্যাচের প্রিভিউতে বলেছিলাম একটা আলোচনায়। তো আমার কাছে মনে হয়েছে কার্লো আনচেলত্তি, মানে কি বলবো, সুপার মাস্টার মাইন্ড। তিনি জানেন এই ম্যাচে নেইমারের মতন অর্ধেক ফিট প্লেয়ার খুব একটা বেশি ইম্প্যাক্টফুল হতে পারবেন না। এটা হাই ইন্টেন্সিটিতে অ্যাটাক করতে হবে জাপানের ডিফেন্স লাইনটাকে ভেঙে ফেলার জন্য। সেখানে গাব্রিয়াল মার্টিনেল্লি খুব ভালো পছন্দ ছিল। গাব্রিয়াল মার্টিনেল্লি একজন আউট অ্যান্ড আউট নাম্বার 9, টল, মানে তিনি যেহেতু আপনার এরিয়ালি এই মুহূর্তে নেইমারের চেয়ে বেটার শেপে আছেন, ফিজিক্যালি কন্ডিশনে বেটার শেপে আছেন, তো মার্টিনেল্লিকে একটা গোল স্কোরারই তিনি নামাতে চেয়েছেন। এবং দেখেন এট এ টাইম 4টা অ্যাটাকারকে নামিয়ে দিয়েছিলেন, তখন তিনি জানতেন যে জাপানের লো ব্লক আমাকে বোলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, এবং সেটাই দেখেন কনসিস্টেন্ট অ্যাটাক করে গেছে, একচেটিয়া দাপট। মানে জাপান সেই জায়গায় বক ডাউন হতে 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 যে 6 ইয়ার্ড বক্সের কাছাকাছি জায়গায় তাকে ডিফেন্স লাইনটাকে সেট করতে হয়েছে। এখানেই বেসিক্যালি বড় দল আর একটা মিডিওকার দলের পার্থক্য। জাপান এখনো না, মানে মেন্টালি বড় দল হইতে পারে নাই। তাদের তো ভিশন হচ্ছে 100 বছরের, 2050-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ তারা জিততে চায়। সো আমার মনে হয় যে হ্যাঁ, 2050-এ মেবি অথবা আরেকটু কিছু আগে হয়তো আমরা একটা ডিফারেন্ট জাপান অথবা এশিয়া থেকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কাউকে দেখতে পেতে পারি, কারণ নারী ফুটবল অলরেডি জাপান কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ জিতেছে। এখন তারা পুরুষ ফুটবলে জেতার চেষ্টা করছে, বাট ওই যে বিগ টিম, বিগ নেম, জার্সি, মানে ক্যানারি ইয়েলোর একটা আলাদা ভার আছে, ভার অথবা লেগেসি দরকার, সেই লেগেসি দরকার, যেটা জাপান সেই জায়গাটায় ভুলটা করে ফেলেছে যে না, তার আসলে প্রেসিংটা অথবা অ্যাটাকটা
ছেড়ে দেওয়া মোটেও উচিত হয়নি। নেইমারকে কি তাহলে, কারণ এই ম্যাচ যখন আপনি নামাতে পারলেন না, নেক্সট তো যত ইজি টিম মনে হোক, মানে কোনো legacy ইজি কম টিমই থাকে। নাই, যদি নকআউটে কোনো এটা ইজি মনে হতে টিম পারে নাই। যে ভাই নরওয়ের সাথে পড়তে পারে, নরওয়ে বা তো Ivory Coast খুবই পড়তে পারে, ভালো দল। তারপর লেগেসি আমাদের ভালো, হ্যাঁ। তারপরে তো সামান্য ছাড় দেওয়ার অপশন নেই, সেখানে কি আর একদমই না। নেইমারকে মনে হয় দেখা যাবে? আমার মনে হয় এটা কম। ম্যাচের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। 3-0 এগিয়ে আছে, সেটা নামিয়ে দিবে হয়তোবা এছাড়া তো আমার কারণ কাল যখন আমি নেইমারকে দেখেছি মাঠে, যখন নামলেন, সবাইকে কনসোল করলেন, জাপান ফুটবলারদের অথবা তার প্লেয়ারদের সাথে কথা বললেন, তখনও খুব একটা মানে স্বস্তি, মানে আছে না যে একটা প্লেয়ার খুব ভালো ফেপে আছে, দেখে মনে হয়। দেখেন জাপান আপনি ম্যাচে দেখেছেন তো অবশ্যই, আমি যখন দেখেছি কথা জাপান বলছিলাম। ম্যাচের সময় তিনি যখন একটু ওয়ার্ম আপ করছিলেন, মনে হয়েছিল যে এই চেঞ্জটা হয়তো নেইমারকে পাঠানো হবে, বাট কোচ তো কার্লো আনচেলতি, ডন কার্লো খুব ভালো করে জানেন যে না, এই মুহূর্তে আমার নেইমারকে লাগবে না, আমার দরকার হচ্ছে টাফ একটা প্লেয়ার যে কিনা মানে পজিশনালি ঠিক জায়গাটায় থাকবে, যেটা মার্টিনেল্লি করেছেন। এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন, দিবে উল্টো। হ্যাঁ এক্স্যাক্টলি, এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন এবং খুব চমৎকারভাবে ফিনিশ করেছেন। হ্যাঁ, সুজুকির হাতে একটু লেগেছিল, বাট সুজুকি সেটা রাখতে পারে নাই। আই থিঙ্ক সুজুকি এই জায়গায় আর একটু বেটার গোলকিপিং করতে পারেন। ওভারঅল গোটা ম্যাচে তিনি ভালো গোলকিপিং করেছেন, বাট কিছুটা স্লপিও দেখেছি, দুই একটা এরিয়াল গ্রিপের ক্ষেত্রে স্লপিনেস, তার গ্রিপ থেকে বল ছুটেছে, তারপরেও তিনি ভালো করেছেন। ম্যাচটা আসলে ব্রাজিলের ছিল, ব্রাজিল ডিজার্ভিং উইনার এবং তারা জিতেছে। জার্মানি মানে যেভাবে প্যারাগুয়ের বিদায় হয়ে বিপক্ষে গেল। জার্মানির হারাটা আমার কাছে জার্মানি মনে হয় সবশেষ 2 বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড থেকে বিদায়। হ্যাঁ। এর ফার্স্ট মানে একটা ম্যাচ খেলে নকআউটে, সেখানে তাও আমরা বলতে পারছি না যে রাউন্ড অফ 16 খেলেছেন, তাই না? মানে ওটা হলে বলতে পারতাম। নকআউটের প্রথম কি হয়েছে জাপান, মানে এই জার্মানির? দেখেন প্যারাগুয়ের সাথে ম্যাচটা আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, বল পজিশন 75% জার্মানি, শট অন টার্গেট মেবি 21টা 22টা শট, ডাবলের বেশি শট অন টার্গেট না, মানে শট গোলমুখী শট নেয় অপোনেন্টের প্যারাগুয়ের, মানে সেটা 20-এর উপরে। আপনি অন টার্গেট শট 7টা, প্যারাগুয়ে সেখানে মাত্র 2টা একটা শট নিতে পেরেছে। আপনি যদি দেখেন গোটা ম্যাচে আধিপত্য, অ্যাটাক, ক্লিয়ারেন্স, ব্যাকলাইন থেকে ডুয়েল জেতা, সব জায়গায় জার্মানি বেটার। গোলটাও কিন্তু তারা আগেই করেছে, কাই হ্যাভার্টজের গোল ছিল, সেই গোলটা করার পরে তারা যে প্যারাগুয়ে আগে গোল করেছে, এই যে খেলার মোমেন্টামের উল্টা পথে গিয়ে গোল করা, সেটা প্যারাগুয়ে করে ফেলেছে। এটা হতেই পারে, যখন আপনি একটা গোল কনসিড করে ফেলেছেন, তখন জার্মানির মতো বড় টিম যেটা করে সেটা হচ্ছে 2-3টা গোল ধাপাধাপ করে ফেলে। কাই হ্যাভার্টস গোলটা করার পর আমার কাছে মনে হয়েছিল যে মেবি আরো 2টা গোল হবে, আরো 2টা মিনিমাম, কারণ কাই হ্যাভার্টস 63-64-এ গোল করেছে। প্লেন্টি অফ টাইমস আপনার হাতে, কেন আপনি গোল করতে পারবেন না? যেইভাবে স্কোয়াড সাজানো হয়েছিল, কাই হ্যাভার্টসকে সামনে, সাধারণত তার পেছনের দিকে নাম্বার 10 পজিশনে জামাল মুসিয়ালা খেলেন, সেখানে উন্দাবকে নামানো হয়েছিল, দাইজিন উন্দাব সেখানে যখন ছিলেন, তো উন্দাব একটা ম্যাচে 2টা গোল করেছেন, সুপার সাব হিসেবে নেমে 3টা গোল আছে ওয়ার্ল্ড কাপে তার। জামাল মুসিয়ালাকে একটু মেবি তার একটা নিগলস কিছু একটা ছিল, কোচ কিন্তু একটু আরো বেশি অ্যাটাকিং চিন্তা করে প্যারাগুয়ের এগেইনস্টে তার স্কোয়াডটা সাজিয়েছেন। মেচা ছিলেন, পাভলোভিচ, লেরয় সানে, আপনার ভিটস, ভালো টিম, মানে দারুণ কিমিক, রুডিগার, লেজেন্ডারি গোলকিপার, মানে ম্যানুয়েল নয়ার, সবাই। সেই জায়গা থেকে এরকম একটা স্কোয়াড আপনি যখন একটা গোল শোধ করার পরে আরো গোল করতে পারবেন এবং এক্সট্রা 30 মিনিটস আপনাকে খেলতে হবে, সেখানেও আপনি চান্স ক্রিয়েট করেছেন, ফিনিশ করতে পারেন নাই। প্যারাগুয়ে মাঝে মাঝে 2-একটা সুযোগ তৈরি করেছে, সে তো জানতোই লো ব্লক খেলবো জার্মানির বিপক্ষে, জিতলে জিতলাম, না জিতলে নাই, তার তো ম্যাচ জেতার খুব একটা ইন্টেনশন নাই, সে চিন্তা করেছে ডিপে নিয়ে যাব, এবং শেষ পর্যন্ত টাই ব্রেকারে নিয়ে যাব, এবং সে সেটা সাকসেসফুলি করতে পেরেছে, টাই ব্রেকার পর্যন্ত নিয়ে গেছে। টাই ব্রেকার ওটা একটা কয়েন টস, আমার কাছে কয়েন টস মনে হলো। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে যারা মানে উইক টিম তারা এগিয়ে থাকে, যে ভাই আমাদের হারার কিছু নেই, আমি এই ম্যাচটা আমি জার্মানি এগেইনস্টে আমি টাই ব্রেকার নিয়ে গেছি ভাই, মানে তখন আমি কি হারাবো? তখন আমার মনে বড় দলগুলো প্রেসারে থাকে। এবং কাই হ্যাভার্টস দেখেন পেনাল্টিটা মিস করেছে, কাই হ্যাভার্টস মিস করে না, শুধু এটাই না, আপনার কি মনে হয় রং হারালো? কারণ নেক্সট রাউন্ডে যদি ফ্রান্স জিতে, তাহলে ফ্রান্স জার্মানি পড়তো, মানে ওই যে নামটা, মানে আপনার আমার জন্য, মিডিয়ার জন্য, সমর্থকের জন্য, যে কোনো ফুটবল সমর্থকের জন্য, ভক্তের জন্য বিগ ম্যাচ। জার্মানি না থাকাতে এখন ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী, যদি ফ্রান্স তার ম্যাচটা অবভিয়াসলি জিতবে, প্যারাগুয়ে পড়বে ফ্রান্সের সামনে, তো প্যারাগুয়ে তো ফ্রান্সের সামনে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট, কিন্তু নামটা যদি জার্মানি হতো তাহলে আপনার অল ইউরোপিয়ান এনকাউন্টার আমরা দেখতাম, সেই ম্যাচটা অনেক বেশি ফুটবল প্রেমীদের জন্য অ্যাট্রাকটিভ হতো, আমরা সেই ম্যাচটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। এখন যদি ফ্রান্স নর্মালি কোনো অঘটনের শিকার না হয়, তাহলে আমি ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচ শুধুমাত্র ফ্রান্সের উসমান দেমবেলে কিংবা আমি অলিসের খেলা দেখার জন্য দেখব, তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই এই ম্যাচে, আমি কোনো ইন্টারেস্ট দেখাবো না।
রাইট, গোলকিপার নয়ারের কথা বলছিলাম। ম্যানুয়েল নয়ার লাস্ট মানে- ম্যাচে তার একটা স্লপি গোলকিপিং ছিল, তিনি রিটায়ারমেন্ট থেকে আবার ফিরে এসেছেন। মেবি ভুল করেছিলেন না? না আসলেও পারতেন, এটা আমার কাছে বারে বারে মনে হয়েছে। রাইট, নয়ার একটা শট ঠেকিয়েছেন, কিন্তু ধরেন ম্যানুয়েল না নয়ার পুরো টুর্নামেন্টে কিন্তু খুব বেশি ভালো করেননি, না মানে একদম ভালো করেননি। আমি একটা আগে লাস্ট বলেছেন। ম্যাচে যে একটা জার্মানি যে ইকুয়েডরের কাছে যে ম্যাচটা হেরেছে এবং লাস্ট যে গোলটা ইকুয়েডর Right. দিয়েছে, সেখানে ম্যানুয়েল নয়ারের রিচের মধ্যে থাকা বলটা ইকুয়েডরের একজন স্ট্রাইকারের কাছে চলে গেল। একটা স্টেপ এগিয়েই তিনি গ্রিপ করতে পারতেন, মানে পাঞ্চ করতে পারতেন, আমি জানি না। ম্যানুয়েল নয়ার আসলেই ম্যানুয়েল নয়ার নাই আর এখন। Right. তারপরের ম্যাচটা ওটা মরক্কো মরক্কো এবং নেদারল্যান্ডস, এইটা ছিল হচ্ছে সেন্টার অফ মনে অ্যাট্রাকশন। হয় র্যাঙ্কিং এও 7-8 ছিল দুই দল। রাইট। এবং তবে মানে ওই যে লেগেসি কথা বলি আমরা, সেখানে হয়তো নেদারল্যান্ডস একটু এগিয়ে ছিল। যদিও ম্যাচ হলো, আমি ভাই ম্যাচের স্ট্যাটটা দেখলাম, মানে মরক্কো মনে হয় 70% বল পজিশন তার ছিল, মানে 70% বল পজিশন, শট অন, মানে গোলবারে শট নিয়েছে 12টা, অন টার্গেট শট নিয়েছে 6টা। এক্স্যাক্টলি নেদারল্যান্ডস তার উল্টা, মানে- মাত্র 3টা শট অন টার্গেট। কোডি গ্যাকপো আগে গোল করেছেন, কোডি গ্যাকপো গোল করার পরে বাট ম্যাচটা কন্ট্রোল করছিল মরক্কো 2022 সালে যখন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে, দ্যাট টাইম মরক্কো ওয়াজ আন্ডারডগ। রাইট, এই ওয়ার্ল্ড কাপে মরক্কো এসছে বেসিক্যালি একটা ফেভারিট টিম হিসেবে, কিন্তু কেউ হিসাব করছে না। কিন্তু এবং ব্রাজিলের সাথে দেখেন 1-1 ড্র করেছে একদম গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা। ভাই প্রথম ফার্স্ট হাফে তো ওরা 3টা গোল পেয়ে যায়, মানে ব্রাজিল এগেইনস্টে এত ভালো খেলেছে, রাইট, মনেই হয়নি। মরক্কো খুবই চমৎকার একটা স্পিরিটেড টিম। আপনি যদি দেখেন তার ইসমাইল সাইবেরির কথা দেখেন, উনাহি, তারপর হচ্ছে আপনার বোয়াদ্দি, আশরাফ হাকিমি, তারপরে রাহিমি, এরা প্রত্যেকেই খুবই চমৎকার ফুটবল খেলে, একটা দল হিসেবে যেমন খেলে, আবার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, গোল করার ক্ষেত্রে তাদের ক্যাপাবিলিটি সব কিছু এই মুহূর্তে না খুব ভেরি হাই। তারা টপ নোটে শুরু করে এবং সেই টপ নোটটা ধরে রাখে। 2022-এ দেওয়ার লো ব্লক টিম, তারা খুবই ডিফেন্সিভলি খেলেছে, গোল দিচ্ছে, হ্যাঁ ওইভাবে খেলে এগিয়েছে। বাট এই ওয়ার্ল্ড কাপে না ওরকম না। এই ওয়ার্ল্ড কাপে প্রতিপক্ষ যেমন সেই অনুযায়ী খেলছে, বড়কে ছোটকে সেটা মানে না, সে তার নিজের ফুটবলটা খেলে এবং সেখান থেকে তারা মানে তাদের কোচ হচ্ছে ওয়াহাবি, তিনিও দলটাকে সেই লাইসেন্সটা দিয়ে রাখে যে নাও খেলো এবং প্রতিপক্ষকে জাস্ট উড়ায় দাও। ওই যে তার মানসিকতা, ট্র্যাকিং মেন্টালিটি, সেটা ভেরি গুড। এবং নেদারল্যান্ডসের প্লেয়াররা যেরকম টল, তারা ফিজিক্যালি ফিট, তারা ফিজিক্যালি খুবই স্ট্রং, মরক্কো এক্স্যাক্টলি তাই। আমারও মনে হয়েছে যে আসলে গতবার যেটা ছিল ট্যালেন্টেড ছিল, অনেক পেস ছিল, ইয়াং সবাই, কিন্তু এখন যেটা হয়েছে 4 বছরে এখন ম্যাচিউরিটি এসেছে, একটা এক্সপেরিয়েন্স এসেছে। এবং বড় দল কাদেরকে বলি আমরা, যে ম্যাচ একটা জিতবে। যেমন এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম জার্মানি একটা ভালো খেলছে, এটা খারাপ করছে, স্পেন এটা ভালো করছে, খারাপ করছে, পর্তুগাল এটা খারাপ করছে, ভালো করছে, কিন্তু মরক্কো কিন্তু একটা পেসে আছে। এখনো পর্যন্ত পর্তুগাল ভালো করেছে, মানে সোফার একটা ম্যাচে গোল করেছে, পাস হয়েছে ভাই, ওটাতে পাস তো করেছে, মানে সেটা তো প্রথম ম্যাচে হয়নি। রাইট, পর্তুগালের সোফার যতটুকু খেলা আমি দেখেছি, আমি ভেরি সরি টু সে মাজার, আমাকে বলতেই হচ্ছে যে এই পর্তুগাল দলটা তার সেরা মানে গোল্ডেন জেনারেশন 2.0 নিয়ে এসছে, কিন্তু এই দলের যেই মেধা, এই দলের যে এবিলিটি, এইটা যেরকম একটা দল, সেই জিনিসের মাঠের এক্সিকিউশন তার 30% এর কম। হবে নেক্সট হবে হয়তো হবে, আমরা চাই হোক, আমার মনে হয় দুটোতে হবে, দেখার অপেক্ষা। তবে ওইটাই বললাম যে ওটা মরক্কোর মধ্যে নেই, মরক্কো একেবারে ধারাবাহিক, তার প্রত্যেকটা ম্যাচে ভালো করছে আর লাক তারপরে যেটা একটা বিষয় উঠে আসছে, মানে এটা একটু ফান করে। মরক্কো খেলাটা জিততে পারতো রেগুলেশন টাইমের মধ্যেই, কেন জিততে পারে নাই? জিততে না পারার কারণ হচ্ছে রাহিমি, সুফিয়ান রাহিমির একটা মানে ওই যে শুরুতেই বললাম যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা শট তিনি নিতে পারতেন, মানে ওটা গোল নিশ্চিত গোল ছিল, সেই গোলটা হয়নি। পরে 30 মিনিটসে আর গোল হলো না এবং ম্যাচটা আপনার টাই ব্রেকার পর্যন্ত গেল। সেখানে নেদারল্যান্ডস হচ্ছে সেই অভাগা দলের একটা, যারা কিনা বিশ্বকাপে নকআউটে স্পেনের সমান 4 বার তারা কিন্তু এই পেনাল্টি শুট আউটে বাদ হয়েছে, টাই ব্রেকারে বাদ হয়েছে। 2018 ইফ আই এম নট রং, 2014-তে কোয়ার্টার সেমিফাইনাল আর্জেন্টিনার বিপক্ষে একই ধাঁচে বাদ হলো। 2018 সেখানেও তারা কোয়ালিফাই করে নাই। 2022 তাও আবার আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনাল, সেখান থেকে বাদ হলো টাই ব্রেকারে। 2-2 আগাই ছিল আর্জেন্টিনা, পরে তারা 2 গোল করলো। আর 1998 সালের ওয়ার্ল্ড কাপেও একই রকম, তারা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল থেকে
ওই না, তো ওই সময় তারা রাউন্ড অফ 16 যেটা ছিল সেখান থেকেও আমার নকআউট স্টেজ থেকে এই পেনাল্টি শুট আউটে বাদ হয়েছে। সো এটা স্পেনের মতো চতুর্থবার তারা হচ্ছে হাইয়েস্ট যারা চারবার করে এই শুধুমাত্র টাই ব্রেকারে তাদের ভাগ্য নষ্ট হয়েছে। এখন যেটা আর্জেন্টাইন ফ্যানরা বলছে যে আসলে গত রাতে 3টা বড় দল হেরে গেছে। 3টা মানে হচ্ছে জার্মানি, নেদারল্যান্ডস, বড় দল হচ্ছে জাপান এটা ধরেন মানে এভাবে বলছে। আপনি তো আর্জেন্টাইন ফ্যান, আপনার কি মনে হয়েছে না? আমি বেসিক্যালি জাপানিজ ফ্যান, আমি জাপানিজ ফ্যান। আপনাকে আগের শোতে বলেছি আমি জাপানকে সমর্থন করি, বাট আমি খুবই বড় অ্যাডমায়ারার লিওনেল মেসি, যেহেতু আমি বার্সা ফ্যান, আমি বার্সেলোনা ফ্যান, সো আমি লিওনেল মেসিকে পছন্দ করি। খুব স্বাভাবিকভাবেই আপনি যখন একটা মানুষকে পছন্দ করবেন তার সবকিছু পছন্দ হবে। তার যে দল আর্জেন্টিনা তাকেও আমার ভালো লাগে, বাট এমন না যে আমি ব্রাজিলকে পছন্দ করি না বা তার খেলা পছন্দ করি না। ব্রাজিল যদি জাপানের কাছে হেরে যেত, মানে আমি জাপান ফ্যান, আমি জাপানকে সমর্থন করি, ব্রাজিল যদি হেরে যেত আপনার আমার রুটি রোজগারের সমস্যা হয়ে যেত। মানে ব্রাজিলের থাকাটা এত জরুরি ছিল ওয়ার্ল্ড কাপে। আমি মনে মনে চেয়েছি যে খেলাটা ব্রাজিল জিতুক, বাংলাদেশের বিশ্বকাপটা থাকুক, গোটা দুনিয়ার বিশ্বকাপটা থাকুক। একই দিনে জার্মানি বাদ হয়ে যাবে, নেদারল্যান্ডস বাদ হয়ে যাবে, ব্রাজিল বাদ হয়ে যাবে, তাহলে ভাই বিশ্বকাপ আর থাকলো? বিশ্বকাপই তো থাকতো না। তখন বিশ্বকাপ কার হতো? ফ্রান্সের, আর্জেন্টিনার, ইংল্যান্ড, বড় দলের মধ্যে আর কে টিকে থাকতো? ইংল্যান্ডে তো ফ্যান বেস বাংলাদেশেও নেই, খুবই কম। যাই হোক, ফ্রান্সের ম্যাচ রয়েছে, কি আশা করেন? অঘটন তো করবেন না? এই ফ্রান্স এত কনফিডেন্স 100 মানে ফ্রান্স এমন একটা দল আপনি চাইলেও তার বিপক্ষে অঘটন ঘটাইতে পারবেন না। দুনিয়ার সবকিছু এত অঘটন দিয়ে হয় না। বলেন আপনি মরক্কো এবং ইয়ার খেলা দেখেন, নেদারল্যান্ডসের খেলা দেখেন, মরক্কো বেটার টিম, বেটার সাইড, বেটার ফুটবল খেলেছে, কিন্তু ফ্রান্সকে এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ আমরা খেলতে দেখেছি, আপনার কি মনে হয়েছে এই ফ্রান্সকে হারানো সম্ভব? ফ্ললেস ফুটবল অলমোস্ট। ধরেন আপনি যদি আমাকে 10-এ মার্কিং করতে বলেন, আমি ফ্রান্সকে চোখ বুঝে 9.2 দিয়ে দিব। তাও তো একটু ফাঁকা থাকবে, কতটুকু ফাঁকা রাখতে হবে, কারণ তার মিডফিল্ডে ঝামেলা না, লাগতো 0.5, বাট তার মিডফিল্ডে কিছুটা ঝামেলা এখনো পর্যন্ত আছে। আদ্রিও রাবিও, চুয়ামেনি, আমার কাছে মনে হয় চুয়ামেনি কি একটু অফ কালার মনে হচ্ছে। একটা লাস্ট ম্যাচে দেখলাম, মানে যে শটটা নিয়েছে সে নিজে অবাক হয়েছে। তার হাতে অপশন আছে, আপনার কোনেকে খেলিয়েছে এক ম্যাচে, এমিরি এখনো পর্যন্ত আছে, দে হ্যাভ প্লেন্টি অফ অপশনস। এইটাই হচ্ছে ফ্রান্সের সবচেয়ে স্ট্রং দিক, তার স্টার্টিং 11 এবং তার বেঞ্চ একই রকম মানের, 19-20, এত ভালো দল যে দিদিয়ের দেশম যখন যাকে যেই জায়গায় খেলাতে চান, যদি মনে হয় চুয়ামেনি ভালো না, তাহলে এমিরি তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসছেন, পিএসজির হয়ে এমেরিকা নামাতে পারেন, কোনেকে খেলায় দিচ্ছে। এত চেরকিদের মতো প্লেয়ারকে এখনো পর্যন্ত মাঠেই নামানো হয় নাই। দেজিরি দুয়ে, বারকোলা, যখন যাকে দরকার আপনি তাকে নামাতে পারেন, উসমান দেমবেলে, অলিসে, আপনার যখন যাকে যেই জায়গায় দরকার সেটা। উপামেকানো আছেন, সেলিবা আছেন, জুলস কুন্দে, এই পাশে যদি আপনি দেখেন থিও হার্নান্দেজ অথবা এর্নান্দেজের জায়গায় আবার লাস্ট আমরা দেখলাম যে আপনার ওর নাম কি, আরেকজন লেফট ব্যাককে খেলিয়েছে এই মুহূর্তে নামটা, লুকাস দিনিয়ে বার্সেলোনায় খেলেছেন এক সময়, এই কারণে আমি দিনিয়েকে ভালোভাবে চিনি। রাইট, তো অনেক আগে। আচ্ছা, আরেকটা ম্যাচ আছে, সেটা হচ্ছে নরওয়ের ম্যাচ আছে। এমবাপে তো একটু মধ্যরাতে নামবে, কিন্তু আপনার লাস্ট ম্যাচটা খেলেনি হাল্যান্ড, শুধু এই ম্যাচে সর্বোচ্চ দেওয়ার জন্য। আরে ওই ম্যাচটা তো মানে কেন যে নরওয়ে খেললো না, মানে আমি ভাইকিং বা স্ক্যান্ডিনেভিয়ান এরকম মেন্টালিটি আশা করি না তাদের কাছ থেকে। তাদের লাস্ট ম্যাচে আর্লিং হাল্যান্ডের খেলা উচিত ছিল, 4টা গোল করেছেন ওই ম্যাচে, তিনি তার গোল স্কোরিং ট্যালিটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারতেন, কিন্তু কোচ তাকে খেলতে দেয় নাই। নরওয়ের মানে খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড। আপনি হয়তো দেখবেন যে ওই লেভেলের অনেক বড় তারকা নাই, কিন্তু সরলদ ভালো, নুসা ভালো, মার্টিন ওডেগার্ড ভালো, আর্লিং হাল্যান্ড তো মানে একদম শুরুতেই ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার বলে ভুল হবে না, নাম্বার 9, বেস্ট নাম্বার 9, রাইট। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো হ্যারি কেইনকে হাইলি রেট করেছেন, তারা একটা ইন্টারভিউতে দেখেছিলাম, হল্যান্ডের তুলনায় হ্যারি কেইনকে এগিয়ে রেখেছেন, বাট হ্যারি কেইন ক্রিয়েটিভ, হ্যারি কেইন প্লেমেকার, গোল স্কোরার, আর এর্লিং হল্যান্ড হচ্ছে বেসিক্যালি আউট এন্ড আউট নাম্বার 9, একদম ক্লাসিক বেস্ট, ক্লাসিক, রাইট, একদম ক্লাসিক। যদি আপনি তার কাছে কোনোভাবে বল পৌঁছায় দিতে পারেন পেনাল্টি এরিয়া আর্কের কাছাকাছি জায়গা থেকে, সেটা তিনি ফিনিশ করবেন। মাঝে শেষ করব আর একটু প্রেডিকশন নিয়ে। আইভরি কোস্ট নরওয়ে স্কোর কি? নরওয়ে জিতবে বলছেন, 2-1। ফ্রান্স সুইডেন ম্যাচটা টাইট ম্যাচ, ফ্রান্স জিতবে 2-0। আমার মনে হয় এরপরে ভোরে একটা ম্যাচ আছে, মেক্সিকো এবং ইকুয়েডর। ইন্টারেস্টিং, মেক্সিকো জিতবে 1-0 মেবি। ওকে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক আজকে এই পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল। আশা করি আবারও দেখা হবে। আর সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস দেখতে ভুলবেন না, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব এবং ফেসবুক। ধন্যবাদ সবাইকে।